সুপ্রভাত বন্ধুরা, আজ 28 মার্চ শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সেনাদের আশ্রয় দিলেই সেই হোটেলগুলিকে নিশানা করা হবে। উপসাগরীয় দেশগুলির হোটেলগুলিকে এমনই হুঁশিয়ারি দিল ইরান। প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলে যেসব মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান, সেখান থেকে সরে এসে অস্থায়ী শিবির এবং বিভিন্ন হোটেল আশ্রয় নিচ্ছে সেনারা। এবার সেই হোটেলগুলিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইরান। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় পশ্চিম এশিয়ার আমেরিকার 13টি সেনা ঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই সব ঘাঁটি ছেড়ে এখন সেনাদের অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হচ্ছে। সেই প্রতিবেদন প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইরানের এই হুঁশিয়ারি এলো। নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বলেন্দ্র শাহ ওরফে বলেন। শুক্রবার দুপুর 12:34 বলেনকে শপথ বাক্য পাঠ করান নেপালি প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। দুপুর 2:15 প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নেপালি 47তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে বলেনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়শি দেশ চীনের তরফেও শুভেচ্ছা বার্তা গিয়েছে বলেনের কাছে। চীনের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে বলেনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানিয়েছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নেপালকে সাহায্য করবে বেজিং। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা 80 বছরের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান এনগোজি ওকোনাজ। WTOর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। লেবাননের বিভিন্ন বেসামরিক এলাকায় সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। লেবাননের আরনুন, ইয়মর, আল সাকিফ ও কাফার তেবানিত এলাকায় এমন বোমা হামলা চালানো হয়েছে। সাদা ফসফরাস একটি দাহ্য অস্ত্র, যা গুরুতর দগ্ধ ও দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। ইরানকে আলোচনায় ফিরতে আবার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বেশি দেরি হওয়ার আগে যুদ্ধবন্ধের আলোচনা শুরু হোক। চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো ধরনের আলোচনা চলছে না এবং প্রতিরোধ নীতি তথা যুদ্ধ চালিয়ে যাবে ইরান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরেগাচি এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, স্বাধীনতার এত বছর পর গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা যা আজকে দেখছি তা হলো স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান। বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমন কথা বলেন তিনি। আসছি দেশের খবরে। পেট্রোল ডিজেলের লিটার প্রতি 10 টাকা শুল্ক কমালেও লাভ হলো না সাধারণের। আরব দুনিয়ায় যুদ্ধের আবহে পেট্রোল ও ডিজেলের আন্তঃশুল্ক লিটার পিছু 10 টাকা কমালো কেন্দ্র। পেট্রোলের শুল্ক নামলো 13 টাকা থেকে 3 টাকায়, ডিজেলে 10 টাকা থেকে একেবারে শূন্য। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকের আগেই শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া যেসব রিফাইনারি বিদেশ থেকে কাঁচা মাল এনে ভারতে পরিশোধন করে বাইরে রপ্তানি করে, তাদের ওপর বাড়তি শুল্ক চাপানো হচ্ছে। লক্ষ্য একটাই, দেশের জ্বালানি যেন এই মুহূর্তে দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণে থাকে।
আগামী 1 এপ্রিল কেন্দ্র প্রণীত 4টি শ্রমবিধির বিরুদ্ধে কালো দিবস পালন করতে শ্রমিক শ্রেণীর প্রতি আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, স্বাধীন কর্মভিত্তিক ফেডারেশন এবং সমিতিগুলো যৌথ মঞ্চের পক্ষ থেকে 27 মার্চ যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই 4টি শ্রমবিধি দেশকে এবং দেশের শ্রমবাহিনীকে দেশি বিদেশি কর্পোরেশনের কাছে পরাধীন করে ফেলছে। এই কোডের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ, এমনকি 12 ফেব্রুয়ারি ধর্মঘট পালিত হয়েছে, কিন্তু কেন্দ্র কোনো কর্ণপাত করেনি। তাই আগামী 1 এপ্রিল এই কালা দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। বিবৃতিতে যৌথ মঞ্চ দেশের অন্যান্য অংশের মানুষকেও সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই প্রেক্ষাপটে 1 এপ্রিল তারিখটি সারা দেশের সকল কর্মক্ষেত্রে কালা দিবস হিসেবে কর্মক্ষেত্রে কালো ব্যাজ, কালো ফিতা পরে থেকে মধ্যাহ্নভোজনের বিরতিতে স্লোগান সহকারে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে। সরকার ও বিরোধী পক্ষের বিধায়কদের ধুন্ধুমার বিক্ষোভে শুক্রবার অশান্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। প্রধান শাসক দল ন্যাশনাল কনফারেন্স সহ উপত্যকার আঞ্চলিক দলগুলি ইরানের, ইসরায়েল ও আমেরিকার হামলা এবং আয়াতুল্লাহ আলী খোমেনির হত্যার প্রতিবাদে সরব ছিলেন। তাদের হাতে ছিল প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতার ছবি। দেশের প্যান কার্ড তৈরির নিয়মে আসছে বড় বদল। এতদিন শুধুমাত্র আধার কার্ড থাকলেই তৈরি করা যেত প্যান কার্ড, কিন্তু আর তা হবে না। 1 এপ্রিল থেকে প্যান কার্ড তৈরিতে লাগবে আরও একাধিক নথি। পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সংঘাত ভারতের ইন্টারনেট পরিষেবাকেও প্রভাবিত করতে পারে, এই আশঙ্কায় টেলিকম সংস্থাগুলিকে সতর্ক করল কেন্দ্র। সমুদ্রতলের কেবল পরিকাঠামোর সম্ভাব্য ঝুঁকি খতিয়ে দেখে বিকল্প ব্যবস্থা তৈরি করতে বলা হয়েছে বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। এই প্রেক্ষিতে টেলিকমিউনিকেশন দপ্তর টেলিকম সংস্থা ও দায়িত্বপ্রাপ্ত কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করেছে। মূল লক্ষ্য, সমুদ্রতলের কেবল ক্ষতিগ্রস্ত হলে ভারতের ওপর তার কী প্রভাব পড়তে পারে তা মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় বিকল্প পরিকল্পনা তৈরি করা। সদ্য সংসদে পাশ হওয়া রূপান্তরকামী ব্যক্তি অধিকার সুরক্ষা সংশোধনী বিল 2026 প্রত্যাহার করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করল সুপ্রিম কোর্টের নিযুক্ত উপদেষ্টা কমিটি। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচারমন্ত্রী বীরেন্দ্র কুমারকে চিঠি লিখে কমিটির চেয়ারপারসন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন বলেছেন, নতুন বিলে স্বতঃপ্রণোদিতভাবে নিজের লিঙ্গ পরিচয় ঘোষণার অধিকার যেভাবে সরিয়ে নেওয়া হয়েছে তা সুপ্রিম কোর্টের 2014 সালের নালসা বনাম ভারত সরকার মামলার রায়ের পরিপন্থী। সূত্রের খবর, চিঠিতে বিচারপতি মেনন লিখেছেন, রূপান্তরকামীদের মূল স্রোতের অন্তর্ভুক্ত করার প্রয়াসকে বড় ধাক্কা দিয়েছে এই সংশোধনী বিলটি। এখন রাজ্যের খবর। বিধানসভা নির্বাচনে প্রশিক্ষণ চলাকালীন আক্রান্ত শিক্ষক। ঘটনা ঘটেছে রানাঘাট 1 ব্লকের একটি স্কুলে। আক্রান্ত শিক্ষকের অভিযোগ, তাদের প্রশিক্ষণ চলাকালীন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে ভিডিও দেখানো হচ্ছিল। তিনি তার প্রতিবাদ করায় তার ওপর চড়াও হয় কয়েকজন। তার আরও অভিযোগ যে যারা তাদের প্রশিক্ষণ দিচ্ছিল তাদের কাছে কমিশনের দেওয়া কোনো পরিচয়পত্র ছিল না। আক্রান্ত শিক্ষক সৈকত চ্যাটার্জির কথায় দীঘার মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলছিল। এতে নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে বলায় 3-4 জন এসে হুমকি দেয়, বাইরে গেলে মার্ডার হয়ে যাবি। তারপর টেনে নিয়ে গিয়ে ঘরে মারধর করে। শিক্ষকের ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। প্রশিক্ষণে আসা একাধিক শিক্ষক ঘটনার প্রতিবাদ জানায়। কমিশনের হস্তক্ষেপের দাবি জানায় তারা। ওই প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা হাসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যের শাস্তি ও পদত্যাগের দাবি জানানো হয়। শুক্রবার শিলিগুড়ির হিলকার্ট রোডে অস্ত্র নিয়ে মিছিল। জানা গেছে, এদিন বাগডোগরায় রামনবমীর মিছিলের ভিড়ে যুবক জয় শ্রীরাম স্লোগান তুলে লম্বা স্টিলের পাইপ নিয়ে ধ্বজা ঘোরাচ্ছিল। বাগডোগরা বিহার মোড় সংলগ্ন সার্ভিস রোডে বিদ্যুতের তারের সংস্পর্শে এলে যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে শুক্রবার ভাটপাড়া ও হাজিনগরে রামনবমীর মিছিল বের হয়। মিছিল থেকে বিজেপি ও তৃণমূলের নেতাকর্মীদের মুখে জয় শ্রীরাম স্লোগান শোনা যায়। জগদ্দল আর্য সমাজ মোড় থেকে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে মিছিল বের হয়। এদিকে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অমিত গুপ্তার নেতৃত্বে ভাটপাড়া এলাকায় মিছিল বের হয়। এই দুটো মিছিল একসাথে মিলিত হয়ে যায়। কে তৃণমূল কে বিজেপি আলাদা করে চেনা যায়নি। সবার হাতেই অস্ত্র, মুখে জয় শ্রীরাম স্লোগান। এবারের মিছিলের বিশেষ করে নজরে এসেছে মহিলারা হাতে অস্ত্র নিয়ে নাচ করছে। গেরুয়া ঝান্ডা নিয়ে মিছিলে বিজেপি ও তৃণমূলের লোকজন একই সাথে মিছিল করে।
রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকায় জয়বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত 5 জন শ্রমিককে কাজে যোগ দিতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। তার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ সভা করল সিআইটিইউ। কারখানার গেটে শ্রমিকেরা ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার রানীগঞ্জ স্পঞ্জ আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে কারখানার শ্রমিকেরা গেটের সামনে বিক্ষোভ দেখান। ডেপুটেশনও দেওয়া হয়। তারা কর্তৃপক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন শ্রমিককেও কাজে যোগ দিতে বাধা দেওয়া হলে বড় আন্দোলনে নামবে লাল ঝান্ডা। সিআইটিইউ নেতৃবৃন্দ বলেন, তৃণমূল নেতাদের দৌলতে কারখানা কর্তৃপক্ষ স্বেচ্ছাচার চালাচ্ছে। যে 5 শ্রমিককে 1 এপ্রিল থেকে কারখানায় কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে তারা সকলেই সিআইটিইউ কর্মী। এদিন সিআইটিইউ নেতৃবৃন্দ বলেন, কারখানায় প্রায় 1000-এর বেশি শ্রমিক কর্মরত। কারখানা কর্তৃপক্ষ তৃণমূলের নেতাদের মদতে অন্য রাজ্যের শ্রমিক নিয়োগ করছে। কারখানার সব ঠিকা শ্রমিকের ইএসআই পিএফ নেই। কারখানা শ্রমিকদের স্বার্থে একমাত্র লাল ঝান্ডায় লড়াই করছে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নারায়ণ বাউরি এই ঘটনায় উদ্বেগ জানিয়ে লাল ঝান্ডা নিয়েই শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান। কারখানার কর্তৃপক্ষের শ্রমিক ছাঁটাইয়ের চক্রান্তের প্রতিবাদ জানিয়ে জেলা শ্রম দপ্তরে চিঠি পাঠিয়েছে সিআইটিইউ। সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া মহার্ঘ ভাতা মার্চে 1 কিস্তি দেওয়ার কথা ঘোষণা করেও তা এখনও শিক্ষাকর্মীদের দেয়নি রাজ্য সরকার। শুক্রবার এই অভিযোগ নিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন দিয়েছে শিক্ষক সংগঠন এবিটিএ। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে উদ্দেশ্য করে দেওয়া চিঠিতে এবিটিএর সাধারণ সম্পাদক সুজিত দাস বলেছেন, যে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে 2016 থেকে 2019-এর বকেয়া মেটানোর জন্য প্রথম কিস্তি দেওয়া হবে মার্চেই, দ্বিতীয় কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বর। কিন্তু সময়সীমা উল্লেখ থাকলেও বকেয়া মেটানোর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এবিটিএ বলেছে, ডিএ পাওয়ার কথা যাদের তার বড় অংশ সরকারি অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী এবং পেনশন প্রাপক। তারা যাতে কিস্তির টাকা পান, স্কুল শিক্ষা দপ্তরকে তার ব্যবস্থা করতে হবে, অর্থ দপ্তরের সঙ্গে সমন্বয় করতে হবে। শেষে খেলার খবর। 2বারের অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী ফরওয়ার্ড গুরজন্ত সিং শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2025 অনুষ্ঠানে আন্তর্জাতিক হকি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 31 বছর বয়সে এর মাধ্যমে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের স্টেজ 1 কম্পাউন্ড পুরুষদের দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনা জিতল বাংলাদেশ আর্চারি দল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।